আসসালামু আলাইকুম। হায়দ্রাবাদের ছোট্ট গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে একজন কলেজ ছাত্রীর মাথা কাটা মরদেহ। কেউ মাথা কেটে দুখণ্ড করে খুন করেছে মেয়েটিকে, কিন্তু ফরেনসিক রিপোর্ট থেকে জানা যায় যে ওই বাড়ি থেকে পাওয়া মৃতদেহের মাথা ও শরীর আলাদা আলাদা মানুষের। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে যে কেউ হয়তো মেয়েটির সাথে বলাৎকার করে তাকে খুন করেছে, কিন্তু তাদের গায়ে বলাৎকারের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ি থেকে কোনো কিছু চুরিও হয়নি। একটি মার্ডার কেস তখন পরিণত হয় ডাবল মার্ডার কেসে। তারপর পুলিশ জানে না যে দ্বিতীয় ভিকটিমকে, যার বডি পাওয়া গেছে কিন্তু মাথা পাওয়া যায়নি। এই কেস তদন্তে বেরিয়ে আসতে থাকে একের পর এক জটিল সব রহস্যের ধাঁধা। একদিকে মিডিয়ার প্রেসার, অন্যদিকে উপর থেকে প্রেসার বাড়তে থাকে এই কেসটি দ্রুত সলভ করার জন্য। পুলিশ কি পারবে শেষ পর্যন্ত এই জোড়া খুনের রহস্য ভেদ করতে? এমনই এক কাহিনী নিয়ে আজ এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি থেলিভা শাহিদ হাম। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে কালো কাপড়ে মুখ ঢাকাই লোকটিকে দেখানো হয়। লোকটি তার পুরো শরীর এমন ভাবে ঢেকে রেখেছিল যেন কেউ তাকে চিনতে না পারে। লোকটি একটি অচেতন মেয়েকে টানতে টানতে বাড়ির পাশে জঙ্গলের মাঝখানে নিয়ে যায়। এরপর সে তার ব্যাগ থেকে একটি ধারালো লোহার চেন বের করে তা দিয়ে মেয়েটির শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। এরপর সে মেয়েটির মাথা একটি ব্যাগে নিয়ে বাকি শরীর ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দেয়। পরের সিনে হায়দ্রাবাদের একটি ছোট্ট গ্রাম কোট্টামকে দেখানো হয়। এই গ্রামে প্রতি বছর একটি উৎসব হয়। গ্রামের সবাই এই উৎসবে অংশগ্রহণ করে। এ উপলক্ষে গ্রামে মেলা ও যাত্রাপালারও আয়োজন করা হয়। এজন্য গ্রামের লোকেরা সারা বছর এর জন্য অপেক্ষা করে। এবার গ্রামে এই উৎসব পালন করা হবে আগামী শনিবার। এজন্য আয়োজকদের পক্ষ থেকে মাইকিং করে সব গ্রামবাসীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বলা হচ্ছে। এজন্য গ্রামবাসীরা অনেক এক্সাইটেড ছিল। এই গ্রামে সলোমন নামের একজন লোক থাকতো। সলোমন পুলিশে চাকরি করত। গ্রামের সবাই তাকে অনেক পরোপকারী ও ভালো মানুষ হিসেবে জানতো। সে বাচ্চা থেকে বৃদ্ধ, সুস্থ থেকে পাগল সবার উপকার করে বেড়াতো। সে প্রতিদিন গ্রামের এই ছোট্ট হোটেলে এসে নাস্তা করত। হোটেলের পাশে একটি পাগল বসে থাকতো। সে নিজে নাস্তা করে পাগলটির জন্য কিছু খাবার কিনে নিয়ে যেত। পরের সিনে গ্রামের জামাল নামের এই লোকটিকে দেখানো হয়। জামাল একটি অটো চালায়। তার বয়স 30 পার হয়ে গেল, এখনো বিয়ে করেনি। এজন্য তার মা প্রতিদিন তাকে বিয়ের জন্য তাড়া দিতে থাকে, কিন্তু জামাল এসব গায়ে মাখায় না। সে গ্রামের এনি নামের একটি মেয়েকে মনে মনে পছন্দ করে। এনি একটি কলেজে পড়াশোনা করে। জামাল রোজ এনিকে কলেজে আবার কলেজ থেকে তার বাসায় পৌঁছে দিত। এনির কোথাও যাওয়ার প্রয়োজন হলেও সে জামালকে ফোনে ডেকে নিত। অর্থাৎ জামাল এনির এক প্রকার পার্সোনাল অটোওয়ালা ছিল। এনিকে জামাল পছন্দ করলেও এখনো সে সাহস করে এনিকে তার পছন্দের কথা বলতে পারেনি। পরের সিনে এই গ্রামের পুলিশ স্টেশনকে দেখানো হয়। পুলিশ 3 জন কলেজ ছাত্রকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে, কারণ তাদের কাছে গাঁজা পাওয়া গিয়েছে। পুলিশের ধারণা এই 3 জন কলেজে অন্য ছাত্রদের কাছে গাঁজা বিক্রি করে। রিসেন্টলি এই এলাকায় স্কুল কলেজের ছাত্রদের মধ্যে গাঁজার নেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিছু ছাত্র এই গাঁজার ব্যবসার সাথে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এখানকার এমএলএ এর একজন লোক পুলিশ স্টেশনে আসে। সে ইন্সপেক্টরকে বলে যে তারা যাদের অ্যারেস্ট করেছে তাদের মধ্যে একজন এমএলএ এর ছেলে আর বাকিরা তার বন্ধু, তাই ভালো হয় তারা তাদের ছেড়ে দেয়। ইন্সপেক্টরও নিরুপায় হয়ে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ চাকরি তো আগে বাঁচাতে হবে। পরের সিনে আমরা দেখি জামাল তার মায়ের পীড়াপিড়িতে একটি মেয়ে দেখতে পাত্রী বাড়িতে যায়। সাথে ছিল তার কয়েকজন বন্ধু, কিন্তু সেখান থেকে ফেরার পথে এসআই বিনোদ তার অটো দাঁড় করায়। সে জামালকে বলে, কি ব্যাপার, ইউনিফর্ম না পরে অটো চালাচ্ছিস কেন? জামাল বিনোদকে বলে যে স্যার, আজ আমি প্যাসেঞ্জার ট্রিপ দিচ্ছি না, বন্ধুদের নিয়ে একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলাম, এই জন্য ইউনিফর্ম পরিনি। তবে কথা দিচ্ছি স্যার, ভবিষ্যতে আর এমন হবে না। এটি শুনে বিনোদ বলে, ঠিক আছে, এখন 2000 টাকা বের কর। এটি শুনে জামাল বলে, কিসের টাকা দেবো স্যার? ঠিক আছে, আপনি আমাকে মামলার রসিদ দিন, রসিদ ছাড়া আমি 1 টাকাও দেব না। এটি শুনে বিনোদ অনেক রেগে যায়। এই নিয়ে বিনোদ ও জামালের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। জামাল 1 টাকাও ঘুষ দিতে রাজি ছিল না। ওই সময় সেখানে থাকা কয়েকজন তাদেরকে আটকায়। বিনোদ তখনকার মতো জামালকে যেতে দেয় ঠিকই, কিন্তু তার রাগ শান্ত হয়নি। সে অপেক্ষা করে আবার জামালকে বাগে পাওয়ার জন্য। এদিকে দেখতে দেখতে শনিবার চলে আসে। গ্রামের উৎসব শুরু হয়ে যায়। গ্রামের সব লোকেরা উৎসব দেখতে আসে। এই মেয়েটিও শহর থেকে এসেছিল উৎসব দেখতে। মেয়েটি ব্লগার ছিল বিদায় ফোনে মেলার ভিডিও করছিল। কয়েকজন লোক তখন এক জায়গায় বসে জুয়া খেলছিল। মেয়েটি তাদেরও ভিডিও করছিল। এটি দেখে জুয়া খেলার লোকগুলো মেয়েটির দিকে তেড়ে আসে। তারা মেয়েটিকে বলে যে তোর সাহস কি করে হয় আমাদের ভিডিও করার? মেয়েটি তাদের বোঝানোর চেষ্টা করে যে সে ইচ্ছাকৃত ভাবে তাদের ভিডিও করেনি, কিন্তু তারপরও লোকগুলো মেয়েটির সাথে অসভ্যতা করা শুরু করে। দেখে মনে হচ্ছিল যে তারা সবাই নেশা করে আছে। ব্লগার মেয়েটির নাম গীতা। গীতা একজন এক্স সেনাবাহিনীর অফিসার ও কারাতে চ্যাম্পিয়ন। লোকগুলো গীতার সাথে অসভ্যতা করতে আসলে গীতা তাদের অনেক মারে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে গীতা সহ সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। সবকিছু শুনে ইন্সপেক্টর গীতাকে জুয়ারিদের বিরুদ্ধে কমপ্লেন দিতে বলে, কিন্তু গীতা বলে যে তাদের অসভ্যতার শাস্তি তারা অলরেডি পেয়ে গেছে, আমি তাদের বিরুদ্ধে আর
কমপ্লেন দিতে চাই না, আপনি তাদের ছেড়ে দিন। শেষে গীতার কাছে সরি বলে জহিরা চলে যায়। জামালও সেই উৎসবে এসেছিল। কিছুক্ষণ পর এনি জামালকে ফোন দিয়ে তার বাড়িতে যেতে বলে, কারণ সে উৎসব দেখতে আসবে। এজন্য জামাল তার অটো নিয়ে এনির বাড়িতে চলে যায়। সিনটি এখানেই কাট হয় আর সিন চলে যায় পরদিন সকালে। পুলিশ একটি বাড়ি থেকে একটি মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করে। ঘর তল্লাশি করে পুলিশ কিছু বই আর নেশাদ্রব্য খুঁজে পায়। মেয়েটাকে খুন করে অনেক নিষ্ঠুর ভাবে গলা কাটা হয়েছে। পুলিশ মনে করছিল যে কোনো খারাপ লোক মেয়েটির ঘরে ঢুকে প্রথমে মেয়েটিকে বলাৎকার করে আর তারপর তাকে খুন করে। একজন প্রতিবেশীর কাছ থেকে পুলিশ জানতে পারে যে এখানে এনি নামের একটি মেয়ে থাকতো। এনি এখানে কলেজে পড়তো। প্রায় 3 মাস হয়েছে সেই বাড়িতে উঠেছে। তার পরিবারের আর কেউ তার সাথে থাকতো না, অর্থাৎ সে এখানে একাই থাকতো। পুলিশ বডিটি পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠায়। পোস্টমর্টম রিপোর্ট পাবার পর পুলিশের মাথা ঘুরে যায়। তারা পোস্টমর্টম করে ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে ডেড বডিটির কাছ থেকে পাওয়া মাথাটি এই বডির নয়, অর্থাৎ মাথা একজনের কিন্তু বডিটি আরেকজনের, এবং তাকে বলাৎকার করারও কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশ বুঝতে পারে যে এখানে ভিকটিম একজন নয় বরং দুজন। এখন প্রশ্ন হলো যে এনি বডিটি কোথায় আর কে সেই দ্বিতীয় ভিকটিম যার বডিটি এনি কাটা মাথার কাছে পাওয়া গিয়েছিল। পুলিশ আরো বুঝতে পারে যে কিলার এমন কেউ যে দুই ভিকটিমকে খুব ভালোভাবে চিনত। যাই হোক, এনির একজন প্রতিবেশী পুলিশকে জানায় যে গতরাতে সবাই যখন উৎসব দেখতে চলে গিয়েছিল তখন সে জামালকে এনির বাড়িতে আসতে দেখেছিল। এজন্য পুলিশ এনির খুনের সন্দেহভাজন হিসেবে জামালকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে আসে। এসআই বিনোদের তো আগে থেকে জামালের সাথে ঝামেলা ছিল, এজন্য সে জামালকে আজ বাগে পেয়ে অনেক টর্চার করে, কিন্তু জামাল পুলিশকে বলে যে সে কোনো অন্যায় করেনি। পুলিশ অফিসার জামালকে বলে যে তুই গত রাতে এনির বাড়িতে গিয়েছিলি, তুই এনি ও আরেকটি মেয়েকে খুন করেছিস, সত্যি করে বল যে কেন তুই খুনগুলো করেছিস। জামাল বলে আমি কাউকে খুন করিনি স্যার। হ্যাঁ, এটি সত্যি যে আমি গত রাতে এনির বাসায় গিয়েছিলাম, কারণ এনি আমাকে ফোনে তার বাড়িতে যেতে বলেছিল। সে আমার অটোতে করে মেলায় আসতে চেয়েছিল, কিন্তু আমি যখন তার বাড়িতে পৌঁছাই সে আমাকে বলে যে তার একজন বান্ধবী আসছে মেলায় যাবার জন্য, সে এখনো এসে পৌঁছায়নি, সে আসলে তাকে সাথে নিয়ে তারা মেলায় যাবে। এজন্য আমি আবার তার বাসা থেকে ফিরে আসি। এর বাইরে আমি আর কিছুই জানি না স্যার। আপনি চাইলে আমার ফোন রেকর্ড চেক করে দেখতে পারেন। কিন্তু পুলিশ তবুও জামালকে হাজতে আটকে রেখে টর্চার করতে থাকে। ওই দিন রাতে জামালের মা ও গ্রাম প্রধান একজন উকিলকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে আসে। উকিল ইন্সপেক্টরকে বলে যে আপনি ভুল লোককে গ্রেফতার করে এনেছেন। জামালকে আমরা ছোটবেলা থেকে চিনি, সে এমন কাজ করতেই পারে না। আপনারা কিলারকে ধরতে পারছেন না বলে একজন নির্দোষ লোকের উপর দোষ চাপিয়ে কেস ক্লোজ করতে চাইছেন। জামালের পিছনে আপনারা শুধুই সময় নষ্ট করছেন। এতে আসল অপরাধী হয়তো পালিয়ে যাবে, কিন্তু তবুও পুলিশ জামালকে ছাড়তে রাজি হয় না। জামালের ফোন রেকর্ড চেক করে তারা সন্দেহজনক তেমন কিছু পায় না। তাছাড়া দুটি খুন করার মতো মানসিক সাহস ও মোটিভ কোনোটাই জামালের ছিল না। শেষ পর্যন্ত জামালের বেইল হয়। জামাল পুলিশ স্টেশন থেকে ছাড়া পায়। সে বাড়িতে ফিরে আসে। ওই দিন গ্রামের একজন মহিলা নদীতে কাপড় কাচতে গিয়ে হঠাৎ তার পাশে একটি মাথা কাটা মৃতদেহ ভেসে আসে। এটি দেখে মহিলাটি ভয়ে চিৎকার করে ওঠে আর তীরে উঠে এসে লোকজন জড়ো করে। পুলিশে খবর দিলে পুলিশ ডেড বডিটি পানি থেকে তুলে ফরেন্সিকে পাঠায়। ফরেন্সিক থেকে পুলিশ জানতে পারে যে এই বডিটি এনির। কিলার খুব চালাকির সাথে খুনগুলো করেছে যাতে কোনোভাবেই দ্বিতীয় মেয়েটির পরিচয় জানা না যায়, কিন্তু অপরাধী যত চালাকি হোক না কেন বেশি দিন সে তার অপরাধ লুকিয়ে রাখতে পারে না। একদিন না একদিন তার অপরাধ প্রকাশ পাবেই। পুলিশ যখন এই কেসের কোনো কিনারাই খুঁজে পাচ্ছিল না তখন তারা ব্যাপকভাবে দরপাকড় শুরু করে। সন্দেহভাজন যাকেই পাচ্ছিল তাকে অ্যারেস্ট করা হচ্ছিল। এমনকি তারা পাগল, প্রতিবন্ধী ও ভিক্ষুকদেরও ছাড়ছিল না। এই কারণে গ্রামবাসীরা গ্রাম প্রধানের নেতৃত্বে পুলিশ স্টেশনের সামনে আন্দোলন শুরু করে। তারা মিডিয়ায় বলে যে পুলিশ আসল অপরাধীকে ধরতে না পেরে সাধারণ মানুষকে হয়রানি করছে। কেসটি দ্রুত বন্ধ করার জন্য তারা নির্দোষ মানুষকে ফাঁসাতে চাইছে। এতে পরিস্থিতি আরো বেশি জটিল ও গরম হয়ে যায়। পুলিশ কমিশনার তখন পুলিশ স্টেশনে এসে সবাইকে অনেক বকাঝকা করে। সে বলে যে কি করছেন আপনারা, একটা কেস সলভ করতে পারছেন না? জানেন এই কেসটির জন্য উপর থেকে কি পরিমাণ প্রেসার আসছে? এক সপ্তাহের মধ্যে যদি আপনারা কেসটি সলভ করতে না পারেন তবে কেসটি আমি ক্রাইম ব্রাঞ্চকে দিয়ে দেব। পুলিশ কমিশনার চলে যাবার পর এবার পুলিশ গ্রামের সর্বত্র জিজ্ঞাসাবাদ শুরু করে। এর এক পর্যায়ে ইন্সপেক্টর একটি পাগলকে দেখতে পায় যে বাঁকা পায়ে হাঁটে। ইন্সপেক্টরের তখন মনে পড়ে যে এনির বাড়ির বাইরে তারা এমনই বাঁকা পায়ের ছাপ পেয়েছিল। পুলিশ এই পাগলকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে আসে, কিন্তু এই পাগল তো না তাদের কথা বুঝতে পারছিল আর না সে নিজে কথা বলতে পারছিল। পুলিশ বুঝতে পারে যে পাগল আসলে কোনো হুঁশে নেই, কিন্তু শেষে পুলিশের পাগলের কাছ থেকে এই কেসের একটা বড় ক্লু পায়। তারা যতবারই পাগলটিকে এনির ব্যাপারে জিজ্ঞেস করতো ততবারই পাগলটা একটি স্কেচ এঁকে পুলিশকে দিত। প্রথমে পুলিশ বিষয়টি
বিষয়টিকে স্বাভাবিকভাবে নিল। এভাবে একই ব্যক্তির স্কেচ কয়েকবার করে আঁকার পর এবার পুলিশ বিষয়টাকে সিরিয়াসলি নেয়। তারা অন্ধকারে একটা তীর ছুড়ে। পুলিশ ভাবে যে হয়তো এই লোকের সাথে খুনের কোনো সম্পর্ক আছে, হতে পারে এই লোকটি এনি ওই অচেনা মেয়েটির খুনি, আর খুনের সময় পাগলটি লোকটিকে দেখে ফেলেছে। এবার তারা স্কেচের এই লোকটির ব্যাপারে গ্রামে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু গ্রামের কেউ লোকটিকে চিনতে পারে না, অর্থাৎ লোকটি এই গ্রামের নয়। ওই সময় পুলিশের হাতে উৎসবের দিন রাতের একটি ভিডিও হাতে আসে। এই ভিডিওটি করেছিল গীতা, অর্থাৎ সেই এক্স আর্মি অফিসার। এই ভিডিওতে পুলিশ ওই স্কেচের লোকটিকে দেখতে পায়। এর মানে যে উৎসবের দিন অর্থাৎ এনি মার্ডারের দিন লোকটি গ্রামেই ছিল, কিন্তু গ্রামের কেউ লোকটিকে চিনতে পারছে না। এর জন্য পুলিশ ধরে নেয় যে লোকটি এই গ্রামের নয়। মার্ডার করার জন্য সে ওই দিন গ্রামে এসেছিল। এজন্য পুলিশ আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে লোকটির ছবি পাঠিয়ে দেয় যেন কেউ লোকটিকে চিনলে তাদের জানায়। অবশেষে একদিন পুলিশের কাছে একটা ক্লু আসে। পাশের পুলিশ স্টেশন থেকে একজন অফিসার একদিন এই পুলিশ স্টেশনে ইন্সপেক্টরের সাথে দেখা করতে আসে। এই অফিসারটি ইন্সপেক্টরকে বলে যে স্যার, আমি এই লোকটিকে চিনি, এর নাম অরবিন্দ। কয়েকদিন আগে সে পুলিশ স্টেশনে এসেছিল একটি কমপ্লেন নিয়ে। ইন্সপেক্টর জিজ্ঞেস করে যে কি কমপ্লেন নিয়ে এসেছিল সে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় কয়েক মাস আগে। অরবিন্দ একটি মুদি দোকান চালাতো। তার ছেলে মনীষ কলেজে পড়াশোনা করত। একদিন অরবিন্দর একজন বন্ধু অরবিন্দর দোকানে এসে বলে যে তোমার ছেলেকে সাবধান করো ভাই, সে মনে হয় খারাপ ছেলেদের সাথে মিশে নেশা করা শুরু করেছে। আমি প্রায় তাকে রাস্তার পাশে দাঁড়িয়ে গাঁজা টানতে দেখি। এইটি শুনে তো অরবিন্দ অনেক শকড হয়ে যায়। ওই দিন মনীষ কলেজে চলে গেলে অরবিন্দ তার ঘরে আসে। সে মনীষের ঘরের বিছানার নিচে অনেকগুলো নেশার পুড়িয়া খুঁজে পায়। ঠিক ওই সময় মনীষের ফোন বেজে ওঠে। সে ভুল করে ফোন বাড়িতে রেখে চলে গিয়েছিল। অরবিন্দ ফোন রিসিভ করলে উপাস থেকে দুজন মেয়ে মনীষকে বলে যে আমাদের টাকা কবে দিবি বল, যদি কালকের মধ্যে টাকা না দিস তবে তোকেও তোর পরিবারকে শেষ করে দেব। আমাদের কাছ থেকে বাকিতে মাল নিয়ে নেশা করেছিস আর এখন টাকা দিচ্ছিস না কেন? কালকের মধ্যে আমাদের টাকা চাই। এইসব শুনে অরবিন্দ আরো বেশি অবাক হয়ে যায়। সে নেশার প্যাকেট গুলো নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশ স্টেশনে গিয়ে সে কমপ্লেন লেখায়, কিন্তু তার জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করছিল। সে বাড়িতে ফিরে দেখে যে মাটিতে পড়ে আছে তার স্ত্রীর মৃতদেহ, আর ঘরে ফাঁসিতে ঝুলে আছে মনীষ। দেখে মনে হচ্ছিল যে মনীষ ঘরে নেশার প্যাকেট গুলো না পেয়ে প্রথমে তার মাকে খুন করে আর তারপর নিজেও আত্মহত্যা করে। কিন্তু অরবিন্দ এটি মানতে পারছিল না যে মনীষ এসব করতে পারে। পুলিশ কেসটি ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু তারা কোনো প্রমাণ পায় না। এজন্য তারা এই উল্লেখ করে কেস বন্ধ করে দেয় যে মনীষী তার মাকে খুন করে নিজে আত্মহত্যা করেছে। কিন্তু অরবিন্দ এতে সন্তুষ্ট ছিল না। সে নিজে এই কেসটি ইনভেস্টিগেশন শুরু করে। সে সিদ্ধান্ত নেয় যে তার পরিবারের মৃত্যুর জন্য যারা দায়ী সে তাদের শাস্তি দেবে। এই জন্য সে মনীষের কলেজে গিয়ে সবার উপর নজর রাখতে থাকে। সে সেই দুই মেয়েকে খুঁজতে থাকে যারা সেদিন মনীষকে ফোন দিয়েছিল। একদিন সে এনি ও আরো দুজন মেয়েকে অন্য একজন লোকের কাছ থেকে একটা প্যাকেট নিতে দেখে। অরবিন্দ সন্দেহ হয় যে এই তিনজন লোকটির কাছ থেকে ড্রাগ নিয়েছে। সে তখন পেছন থেকে সেদিন মনীষের ফোনে ফোন করা সেই নাম্বারে ডায়াল করলে এনির ফোন বেজে ওঠে। অরবিন্দ বুঝে যায় যে এরাই তার ছেলে ও স্ত্রীর খুনের জন্য দায়ী। সে তাদের তিনজনের পিছু নিতে থাকে। কিছু দূর গিয়ে তারা বাসে উঠে যায়। অরবিন্দ তাদের ফলো করতে করতে সেই বাসে চড়ে বসে, কিন্তু কিছু দূর যাবার পর এনির মনে সন্দেহ হয় যে কেউ তাদের ফলো করছে। এই জন্য তারা তিনজন মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে যায়, কিন্তু অরবিন্দ বাসেই থেকে যায়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। ইন্সপেক্টর বুঝতে পারে যে অরবিন্দ তার ছেলে ও স্ত্রীর খুনের বদলা নিতে এনি ওই মেয়েটিকে খুন করেছে, কিন্তু তারা এখনো জানে না যে অরবিন্দ কোথায়। যে করে হোক তাকে অ্যারেস্ট করতেই হবে। কিন্তু ওই দিন রাতেই একজন লোক ঝড় বৃষ্টিতে ভিজে একটি ব্যাগ হাতে নিয়ে পুলিশ স্টেশনে আসে। এর কেউ নয় বরং অরবিন্দ। সে পুলিশ স্টেশনে এসে একটি বেঞ্চে বসে সিগারেট টানতে থাকে। পুলিশ তার ব্যাগ খুলে দেখে যে ব্যাগের ভেতর একটি মেয়ের কাটা মাথা। অরবিন্দ তখন পুলিশকে বলে, আপনারা যে মাথাটি খুঁজছেন এটি সেই মাথা। আমি খুন করেছি এনি ওই মেয়েকে। তারা আমার পরিবারকে শেষ করে দিয়েছে, এজন্য আমিও তাদের খুন করে নিজের প্রতিশোধ নিয়েছি। পুলিশ অরবিন্দকে অ্যারেস্ট করে হেফাজতে নেয়। মিডিয়ায় এই নিউজ ফলো করে প্রচার করা হয় যে অবশেষে পুলিশের হাতে জোড়া খুনের কিলার ধরা পড়েছে। কিন্তু এই খুনের জন্য অরবিন্দর মনে কোনো অনুশোচনা ছিল না, বরং সে খুশি ছিল কারণ সে তার প্রতিশোধ পূর্ণ করতে পেরেছে। কোর্টে নেওয়ার সময় তার মধ্যে কোনো টেনশন ছিল না, বরং হাসি ছিল। মুভির কাহিনী এখানেই শেষ হতে পারত, কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি ঝটকা এখনো বাকি আছে। পরের সিনে পুলিশ অফিসার সলোমনকে দেখানো হয়। সেই সলোমন যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে বাসে করে কোথাও যাচ্ছিল, কিন্তু তাকে অনেক উদাস ও চিন্তিত মনে হচ্ছিল। এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এর সাথে আমরা যে দুটি
মেয়েকে দেখেছিলাম তাদের মধ্যে এই মেয়েটির নাম জুলি। জুলি এনির সাথে একই দিনে মার্ডার হয়েছিল। আর এই মেয়েটির নাম মেরি। মেরি জানতো না যে এনি ও জুলি ড্রাগের ব্যবসা করে। সে না বুঝেই তাদের সাথে বন্ধুত্ব করেছিল। সেদিন যখন অরবিন্দ বাসে তাদের পিছু নিয়েছিল, এনি ও জুলির সাথে সেও মাঝ রাস্তায় বাস থেকে নেমে গিয়েছিল। কিন্তু ওই সময় ভুল করে সে নিজের ব্যাগটি বাসে ফেলে এসেছিল আর এই ব্যাগটি পেয়েছিল পুলিশ। মেরির ব্যাগ থেকে পুলিশ 40 লাখ টাকা মূল্যের ড্রাগ খুঁজে পায়। ব্যাগের ভেতর মেরির আইডি কার্ড ছিল। এটি দেখে পুলিশ মনে করে যে মেরি কলেজে ড্রাগের ব্যবসা করে। তখন আমরা জানতে পারি যে এনি মেরির অজান্তেই তার ব্যাগে ড্রাগ গুলো রেখেছিল। মেরি এই ব্যাপারে কিচ্ছু জানতো না। এদিকে টিভিতে মেরির ছবি দিয়ে নিউজ ফলো করে প্রচার করছিল। মেরি নিউজ দেখে অনেক ঘাবড়ে যায়। সে বুঝতে পারে যে এনি ও জুলি তাকে ফাঁসিয়ে দিয়েছে। তাদের ব্যাপারে না জেনে তাদের সাথে বন্ধুত্ব করা একদমই ঠিক হয়নি। ঘাবড়ে গিয়ে মেরি ছাদে গিয়ে তার ভাইকে ফোন দিয়ে সব কথা জানায়। তার ভাই আর কেউ নয় বরং পুলিশ অফিসার সলোমন। মেরি যখন সলোমনের সাথে কথা বলছিল তখন এনি ও জুলি ছাদে এসে মেরির পেছনে দাঁড়ায়। তাদের সাথে মেরির কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে এনি ও জুলি ধাক্কা দিয়ে মেরিকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। নিচে থাকা পাথরে আঘাত লেগে মেরির সাথে সাথেই মারা যায়। ফোনের উপাস থেকে সলোমন মেরির মৃত্যুর চিৎকার শুনতে পায়। মেরি বেঁচে থাকলে এনি ও জুলি ফেঁসে যাবে, এজন্য তারা মেরিকে খুন করেছে। তারা ভেবেছিল যে মেরিকে মেরে ফেললে পুলিশ তাদের পর্যন্ত পৌঁছাতে পারবে না। কিন্তু মেরি তো এনি ও জুলির ব্যাপারে সলোমনকে সবকিছু আগেই বলে দিয়েছিল। এজন্য একমাত্র সলোমন জানতো যে মেরির খুনিকে। সে তার একমাত্র বোনের খুনের বদলা নিতে চেয়েছিল। একদিন তার দেখা হয় অরবিন্দুর সাথে। অরবিন্দু তো আগে থেকে এনি ও জুলিকে মারতে চেয়েছিল। তারা দুজনে প্ল্যান করে যে তারা এই দুজনকে মেরে তাদের প্রতিশোধ নেবে। অরবিন্দু সলোমনকে বলে যে তুমি চিন্তা করো না, যদি পুলিশ আমাদের পর্যন্ত পৌঁছেও যায় তবে আমি সব দোষ আমার উপর নিয়ে নেব। আমার তো এই পৃথিবীতে আর কিচ্ছু নেই, আমার বেঁচে থেকে আর লাভ কি, কিন্তু তোমার পুরো জীবনটাই পড়ে আছে। প্ল্যান মতো তারা উৎসবের দিন এনির বাড়িতে যায়। অরবিন্দ ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে আর সলোমন ঘরের ভিতরে গিয়ে প্রথমে এনিকে ও তারপর জুলিকে খুন করে। এরপর সে জুলির গলা ও এনির বডিটা একটি ব্যাগে ভরে অরবিন্দকে দেয়। ওই সময় সেই প্রতিবন্ধী পাগলটি অরবিন্দকে দেখতে পায়। সলোমনের মুখ কালো কাপড়ে ঢাকা থাকায় সে সলোমনকে দেখতে পায় না। এতে সে মনে করে যে অরবিন্দ এই দুজনকে মেরেছে। যাই হোক, এরপর অরবিন্দ এনির মাথা কাটা বডি ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় আর জুলির কাটা মাথাটি নিজের সাথেই রাখে। অরবিন্দ যখন বুঝতে পারে যে পুলিশ তার ব্যাপারে জেনে গেছে, সে নিজে এসে পুলিশ স্টেশনে সারেন্ডার করে যাতে পুলিশের সন্দেহ সলোমনের দিকে না যায়। এভাবে সলোমন ও অরবিন্দ তাদের প্রিয়জনদের খুনের প্রতিশোধ নেয়। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।